হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কল। আশা করছি সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো ঠিকঠাক। তো দেখবে তোমাদের এনএম জিএনএম পরীক্ষাকে টার্গেট করে যে সিরিজটা আমরা প্র্যাকটিস সেটে শুরু করেছি, সেখানে গতকাল আমরা লাইফ সায়েন্সের উপর একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম এবং সেই প্র্যাকটিস সেটটা একটু অন্যরকম বানিয়েছিলাম, মানে অনেকটাই খেটে খুঁটে বানিয়েছিলাম, যেখানে সমস্ত এক্সপ্লানেশন ছিল। এবং আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের উপর ঠিক সেরকমই একটা বানানোর চেষ্টা করেছি, যেখানে দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নের একদম ফুল এক্সপ্লানেশন এবং সেটা থেকে আর যা যা প্রশ্ন হতে পারে সেই সমস্ত সমস্ত কিছু আমি পাশে লিখে দিয়েছি। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। আগের ভিডিওতে তোমরা অনেকে অনেক রেসপন্স করেছিলে, ভালো রেসপন্স করেছিলে, সেই জন্যই আজকের এই ভিডিওটা আবার আমার দেওয়ার সাহস হলো। যদি এই ভিডিওটাও তোমরা আবার সেরকম সমান রেসপন্স দাও বা তোমাদের কাছ থেকে যদি আমি পজিটিভ রেসপন্স পাই, তাহলে আমি এই পুরো সিরিজটা চালু রাখবো। আর যদি না পাই তাহলে খাটির কোনো মানে হয় না। কারণ দেখো, তোমাদের পরীক্ষা জানি না তোমরা কতটা রাত জেগে পড়ছো, কিন্তু আমাকে একটা ভিডিও বানানোর জন্য মানে রাত জেগে মানে সারাদিন সারা রাত ধরে আমাকে কিন্তু ভিডিওটা মানে ফ্রুটফুল করার জন্য আমাকে কিন্তু খাটতে হচ্ছে। সুতরাং তোমরা আহ দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেও, আর যদি ভালো না লাগে জানানোর দরকার নেই। আর মাত্র কটা দিন আছে, তো একদম যতটা 100% নিজে দেওয়া যায় সেটা তো তোমরা দিচ্ছ জানি, তার সাথে কিন্তু বেশি বেশি করে মক টেস্ট দাও। আগের দিন কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করছিলে যে মক টেস্ট কিভাবে দেবে। মক টেস্ট দেওয়ার জন্য তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটাতে যুক্ত হয়ে সেখানে তোমরা মেসেজ করো যে ম্যাম ফুল মক টেস্ট দিতে চাই, তোমাদেরকে সাহায্য করা হবে এবং অবশ্যই সেটা ফ্রিতে, কোনো রকম টাকা পয়সার বিনিময়ে নয়। তো টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো যুক্ত হওনি, মক টেস্ট সংক্রান্ত হোক বা অন্য কোনো তোমাদের যদি কোয়ারিজ থাকে, সেটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত মানে আমাকে জানাতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, দেখো প্রথমেই একটা অঙ্ক দিয়ে শুরু হচ্ছে। বলেছে 1 মিলিমোল NH3 এর ভর কত। তো NH3 অ্যামোনিয়া, এটার নর্মাল আণবিক ভর কত সেটাকে দেখে নি। নাইট্রোজেনের হয় 14, হাইড্রোজেনের হয় 1, তাহলে 14 আর হাইড্রোজেন 3টে আছে, মানে 3 যোগ করে হয় 17। তাহলে এই যে 17 গ্রাম, সেটা কিসের ভর? সেটা 1 মোল NH3 এর ভর হয়। কিন্তু আমাকে 1 মোল চাইনি, আমাকে চাইছে 1 মিলিমোল। তাহলে মিলিতে কনভার্ট করতে গেলে আমাকে সেটাতে 10⁻³ ইন্টু করতে হবে একটা, বা 10⁻³ দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তো সেটাই করেছি, দেখো 17 ইন্টু 1/1000, তাহলে করলে আসছে 0.017 গ্রাম, অর্থাৎ অপশন সি। ম্যাথের ওপর ভিডিও, মানে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের ওপর একটা ভিডিও বানানো আছে, এবছরের নয় গত বছরের। সেটা যদি তোমরা না দেখে থাকো দেখে নিও, সেটাও কিন্তু তোমাদের জন্য, সেখানে মোল কনসেপ্ট তারপরে সমস্ত কিছু কিন্তু ভালো করে বোঝানো আছে, ঠিক আছে? তো সেটা অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু বোঝানো আছে। যদি এখনো না সেটা দেখেছো তাহলে দেখে নিও, একটু কিন্তু সুবিধা হবে, কারণ অঙ্ক এখন বেশ ভালো রকমই দিচ্ছে। পরের প্রশ্ন বলেছে, দেখো ক্যাথোড রশ্মি এটা ড্যাশ কণার স্রোত। কোন কণার স্রোত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। উত্তরটা তোমরাও আমার সাথে সাথে বলার চেষ্টা করো এবং দেখো আউট অফ 25 তোমাদের কত স্কোর হচ্ছে। তো ক্যাথোড রশ্মি যেটা, সেটা ইলেকট্রন কণার স্রোত হয়। আর ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। আচ্ছা, এখানে আমি একটু হালকা করে লিখে দিয়েছি, দেখো কোনটা কি হয়। প্রোটন যেটা, সেটাকে আমরা কিভাবে লিখি? হাইড্রোজেন। প্রোটন অ্যাকচুয়ালি হাইড্রোজেন, নিচে 1 উপরে 1। নিচে আর উপরে কি হয়? নিচে হয় যে কোনো, ধরো আমি একটা যদি মৌল ধরি, ধরো এক্স একটা কোনো একটা পরমাণু, তো এই পরমাণুর নিচে এইখানটায় আমরা যেটা লিখি সেটা হচ্ছে ওর প্রোটন নাম্বার। এটা হচ্ছে ওর প্রোটন নাম্বার, বা আমি বলতে পারি ওর পারমাণবিক ক্রমাঙ্ক। আর মাথার উপরে এটা যেটা লেখা হয় সেটা হয় ওর ভর সংখ্যা। আর ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যে যোগফল, সেটা আমরা ভর সংখ্যাকে বলি। তাহলে উপরে দেখো 1, তার মানে এই পরমাণুর ক্ষেত্রে আমরা বলতে পারি যদি হাইড্রোজেন এখানেও 1 এখানেও 1 হয়, তাহলে প্রোটন তো তার একটা, বুঝতে পারলাম নিচেরটা। আর প্রোটন প্লাস নিউট্রন যোগ করে যদি 1 হয়, তাহলে ভর সংখ্যা, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, অ্যাটমিক মাস যদি 1 হয়, তাহলে নিউট্রন সংখ্যাটা এর ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, তাই না? কিছু নেই। আচ্ছা, প্রোটন কি? প্রোটন পজিটিভলি চার্জড, আর প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রন তো বললাম, ইলেকট্রনের নিচে থাকে -1, ওপরে থাকে 0। ইলেকট্রনের ভর কিছুই নেই, একেবারেই নগণ্য। প্রোটনের তুলনায় ইলেকট্রনের কোনো ভর নেই। একটা পরমাণুর ভর বলতে আমরা সেই পরমাণুর প্রোটন এবং নিউট্রনের যোগফল বুঝি, ইলেকট্রনের যোগফল আমরা নিই না, কারণ ইলেকট্রনটা এতই ছোট যে ইলেকট্রনটাকে নেওয়াও যা না নেওয়াও তা। তো ইলেকট্রন তাহলে কি বললাম? নেগেটিভলি চার্জড। আর ইলেকট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী জে জে থমসন। যেহেতু আবিষ্কারকের নামগুলো মাঝে মাঝে পরীক্ষায় দিচ্ছে, সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি। নিউট্রন নিচে 0 থাকে, ওপরে 1 থাকে। নিউট্রন মনে রাখবে এটা হচ্ছে 0 চার্জ, অর্থাৎ এটা নিস্তড়িৎ, কোনো চার্জ এর থাকে না। বিজ্ঞানী শ্যাডউইক এটা আবিষ্কার করেছিলেন। নিউট্রন আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো বলেছে, আচ্ছা নেক্সট প্রশ্ন বলেছে একটি কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ। কেলাসাকার পদার্থ মানে কি? কেলাস মানে কি সেটা জানলেই কেলাসাকার পদার্থ হয়ে যাবে। কেলাস মানে হচ্ছে কঠিন পদার্থের, এমন একটা কঠিন পদার্থ যেটার একটা সুনির্দিষ্ট সুষম জ্যামিতিক গঠন আছে। এইরকম গঠন বিশিষ্ট অনেকগুলো অণু একসঙ্গে জুড়ে একটা কেলাস তৈরি করে, আর সেই কেলাস যার থাকবে সেটাকেই আমরা কেলাসাকার পদার্থ বলবো। এবার এখানে আমাকে জানতে চেয়েছে কঠিন
কেলাস কোনটা? কাঁচ, মোম, পিচ, সাধারণ লবণ। দেখো সাধারণ লবণ দেখবে কেলাসাকার, ক্রিস্টালাইন একটা জিনিস, তো সেটা কিন্তু কঠিন, লবণ কঠিন। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে শোধক কেলাস কি, এটা পরীক্ষায় আসে। শোধক কেলাস হচ্ছে তুঁতে, তুঁতেকে আমরা এর মধ্যে জল থাকে, শোধক মানে হচ্ছে যার ভিতরে জল আছে, তাহলে CuSO4 5H2 কপার সালফেট এবং তার সঙ্গে 5 অণু জল রয়েছে, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, সেজন্য দিয়ে দিলাম। পরের প্রশ্ন বলেছে দেখো, নাইট্রোজেনের যে অক্সাইডটি কপার দ্বারা বিজারিত হয়ে N2 দেয় না, নাইট্রোজেনের যে অক্সাইডটি Cu দ্বারা বিজারিত হয়ে N2 দেয় না, N2O, NO2, N2O5 আর হচ্ছে NO নাইট্রিক অক্সাইড। তো এখানে প্রথমেরটা আমি সবকটা বিক্রিয়া লিখিনি, কারণ বিক্রিয়া অত তোমাদের পরীক্ষাতে আসবেও না, শুধু এটা জেনে নিলেই হবে। দেখো প্রথমেরটা লিখেছি N2O, এটার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কিউপ্রিক অক্সাইড এবং নাইট্রোজেন, তাহলে এটার সঙ্গে নাইট্রোজেন গ্যাস তৈরি করছে। আমাকে প্রশ্ন করেছে যে নাইট্রোজেন দেয় না, মানে নাইট্রোজেন উৎপন্ন করে না, সেটা আমার উত্তর হয়ে যাবে N2O5। এটা নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু কপারের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু নাইট্রোজেন গ্যাস নির্গত করে না, বাকি সবাই করে। পরের প্রশ্ন বলেছে দেখো, প্রদত্ত কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে? দেখো জল আলাদা, স্টিম আলাদা, জল হচ্ছে লিকুইড, স্টিম হচ্ছে গ্যাসীয়। তাহলে ফুটন্ত জল সেটাও কিন্তু জল, কিন্তু সেইখান থেকে বেরোনো যে বাষ্প সেটার সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করছে, কিন্তু জলটার সঙ্গে বিক্রিয়া করছে না। সেটা কি? সেটা ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফেরাস নাকি অ্যালুমিনিয়াম? এটার উত্তর হবে ফেরাস। বিক্রিয়াটা একটু দেখে নেবো। Fe+4H2, এখানে এই যে H2O টা লিখেছি, দেখো জল মানে আমরা লিখি H2O, এবার ভেপারকেও আমরা H2O বলবো, জলই, সেটাও ওয়ান কাইন্ড অফ জল। শুধুমাত্র বরফকে আমরা আইস বলে থাকি, বরফ হলে তখন বলি আইস। তো এই যে স্টিম, এটা তৈরি করছে কি ফেরিক অক্সাইড Fe3O4, আর তার সঙ্গে 4H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। তাহলে উত্তর হয়ে গেল আমার ফেরাস। আশা করছি বোঝা যাচ্ছে, যতটুকু যা আমার তরফ থেকে দেওয়ার ইনফরমেশন সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। পরের প্রশ্ন বলেছে, অ্যালকিন শ্রেণীর অন্তর্ভুক্ত দ্বিতীয় সদস্য কোনটি? অ্যালকিন, CH4 আছে, C2H6, C2H4 আর C3H6। দেখো CH4 মানে মিথেন, লাস্টে N আছে, N কাদের থাকে? যারা অ্যালকেন তাদের। তাহলে তো আমার প্রথমেই বাদ গেল, আমাকে অ্যালকিন জানতে চাইছে, অর্থাৎ লাস্টে যাদের ইন থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে এটা বাদ গেল। দেন আছে C2H6 দেখো ইথেন, মিথেনের ঠিক পরেই আসে ইথেন, অর্থাৎ এটাও কি? এটাও অ্যালকেন, অ্যালকিন নয়। তারপরে এইদিকে আছে C2H4 দেখো ইথিলিন, ইথিলিন মানে লাস্টে ইন আছে, তাহলে সেটা অ্যালকিন গ্রুপে, ঠিক আছে। কিন্তু আমাকে জানতে চেয়েছে যে অ্যালকিন গ্রুপের দ্বিতীয় সদস্য, এটা তো প্রথম সদস্য হলো ইথিলিন, দেন দ্বিতীয় সদস্য যে সে হচ্ছে C3H6, প্রোপেন, অ্যালকিনের দ্বিতীয় সদস্য। আচ্ছা, এবার আমি একটা জিনিস একটু লিখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে, কিন্তু কোনখানে লেখাই জায়গা নেই, এইখানটায় লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যদি অ্যালকেন হয়, অ্যালকেন আমি চিনবো কি করে? অ্যালকেনের সাধারণ সংকেত যেটা, সেটা হচ্ছে CnH2n+2, যেখানে n সমান, এইটাই কিন্তু ভ্যারি করবে, n মানে হচ্ছে 1 2 3 ডট 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 4 5 6 7 8 এরকম করে যাবে, ঠিক আছে। এটা হলে তখন সেটা অ্যালকেন। এবার তুমি এখানে অ্যালকেন হয়েছে কোনটা? দেখো মিথেন। এবার তুমি বসাও, 1 বসাও, n সমান যদি 1 হয়, তাহলে n সমান যদি 1 হয়, তাহলে দেখো Cn মানে শুধু C, এখানে 1 আছে, H2n+2, তাহলে এখানে 1 বসালে 2 + 2 মানে 4, তাহলে n সমান 1 মানে CH4, এটা প্রথম মৌল হলো। দ্বিতীয় মৌল n সমান 2 বসাবে, দেখবে C2H6 আসবে। তৃতীয় মৌল n সমান 3 বসাবে, দেখবে প্রোপেন আসবে। তো এইরকম করতে করতে তোমরা ধীরে ধীরে কিন্তু বার করতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা অ্যালকিন দেখো, অ্যালকিন মানে হচ্ছে CnH2n, CnH2n, যেখানে এটা কিন্তু ভাইটাল, যেখানে n সমান 2 3, 1 কিন্তু নয়, 2 3 থেকে শুরু হবে, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, যেখানে 2 3 থেকে শুরু হচ্ছে, 1 থেকে নয়, এখানে 1 থেকে শুরু হয়েছে। আর যদি আমি অ্যালকাইন বলি, আমি কিন্তু এটা মুছে দেবো, ঠিক আছে, তোমরা একটু লিখে নেবে, কারণ দেখছো আমি প্রশ্নের মাঝখানে লিখছি। এবার যদি অ্যালকাইন বলি, তাহলে হবে CnH2n-2, যেখানে n সমান হচ্ছে 2 3 বাট নট 1। ওকে, তাহলে 1 থেকে শুরু হচ্ছে অ্যালকেন, আর 2 থেকে শুরু হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন আর অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, মনে থাকবে। তো আমি এখানটা কিন্তু মুছে দেবো, তোমরা যদি এখনো না লিখে থাকো লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। দেখো খুব সহজে বলার চেষ্টা করলাম, একটু খাতায় নোট ডাউন করে নাও, পরীক্ষা একদম সামনে। যারা জানো তাদের ঠিক আছে, যাদের এখনো মনে হচ্ছে যে না এগুলো একটু ক্লিয়ার নেই, তারা লিখে নাও খাতায়। পরের প্রশ্ন দেখো, বলেছে যে 1 অ্যাটমসফিয়ার চাপ নিচের কোনটি নয়? ঠিক আছে, তার মানে 3টে অ্যাটমসফিয়ার চাপের সংজ্ঞা দেওয়া আছে,
একটা নয়, কোনটা সেটা তোমাকে বলতে হবে। প্রথমে আগে 1 অ্যাটমসফিয়ার চাপ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিই। হ্যাঁ, 1 অ্যাটমসফিয়ার চাপ মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপকে আমরা অ্যাটমসফিয়ার চাপ বলে থাকি। আমরা এটাকে 76 এর সঙ্গে সেন্টিমিটারই নেব। আমাকে যদি এটাকে চেঞ্জ করতে, এখানে দেখো এই একটা আছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ, এই জি মানে হচ্ছে পারদ, তাহলে 76 সেন্টিমিটার এটা ঠিক আছে। বাকিগুলো আবার এটা 76 দিয়েছে কিন্তু মিলিমিটার, তার মানে এটা তো নয়। বাকিটা দেখো ঠিক আছে কিনা আমি এখানে করে দিয়েছি। এবার সেন্টিমিটারকে আমার মিটার বা মিলিমিটারে কনভার্ট করলেই তো হয়ে যাবে। 76 সেন্টিমিটার মানে 0.76 মিটার আর 760 মিলিমিটার। তাহলে আমাকে যদি এটা মিলিমিটার করতে হতো তাহলে 760 করতে হতো, যেটা 2 নম্বরে আছে। তাহলে এটা কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। আমাকে জিজ্ঞেস করেছে কোনটি নয়, তাহলে আমাকে তো এগুলো দাগ দিলে হবে না, আমাকে 9টা দাগ দিতে হবে, মানে অপশন এ। এটা আমার মিলিমিটার দেওয়া আছে এবং তার সঙ্গে 76 দেওয়া আছে। মিলিমিটার হলে আমার 760 করতে হতো, তাহলে ওটা ঠিক হতো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো চলে আসি একটু। আসলে এটা এরকম হয়ে গেছে যে এইখানে লেখা তার এখানে উত্তর, মানে পাশাপাশি আমি ঠিক এটা করে উঠতে পারিনি, কারণ প্রথমের অঙ্কটা একটু বড় বড় জায়গা লেগে গেছে সেই জন্য। তো তোমরা আশা করি বুঝতে পারছো। নিউক্লিয়াসের ব্যাস যে এককে মাপা হয় সেটি হলো নিউক্লিয়াসের ব্যাস। নিউক্লিয়াস মানে এই ইয়ের নয়, তোমার বায়োলজি নিউক্লিয়াস নয়, এটা এটা হচ্ছে পরমাণুর ভেতরের যে নিউক্লিয়াস সেটা। তো অপশন আছে মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, ফার্মি। তোমরা উত্তর বলার সময় কিন্তু এই ডান দিকে লেখার দিকে তাকাবে না, তোমরা নিজেরা আগে একবার উত্তরটা ভেবে নেবে, দেন আমার সাথে মিলিয়ে নেবে। দেখো মাইক্রন মানে হচ্ছে 10⁻⁻6। এটা কি মাপা যাবে? এটা বায়োলজিক্যাল সেল। এটা নিউক্লিয়াস মানে কিন্তু বায়োলজিক্যাল একটা সেলের যে ডায়ামিটার সেটা মাপতে পারবো, একটা ওয়েভ লেন্থ, বিভিন্ন ইনফ্রারেড, এই ধরনের যে রশ্মিগুলো সেগুলোর ওয়েভ লেন্থ আমরা মাপতে পারবো মাইক্রন ইউনিটে। দেন আছে ন্যানোমিটার, আর এইটাও কিন্তু আসে, ন্যানোমিটার মানে কত, মিলিমিটার মানে কত। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। আমরা সবগুলো কিন্তু কনভার্ট করবো, মানে মিটারের রেসপেক্টে কত সেটা দেখবো। এটাকে আমরা বিভিন্ন স্মল পার্টিকেল, কোন একটা এটা ধূলিকণা পেয়েছি কি কিছু একটা এরকম পার্টিকেল পেয়েছি, সেইটার আমরা কোনো ডায়ামিটার এগুলো মাপতে পারবো ন্যানোমিটারে। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে এ লিখে মাথায় 0 এরকম লেখা হয়। তো অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। এটা দিয়ে আমরা মাপতে পারি ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা মাপতে পারি, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য, আলট্রাভায়োলেট রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য আমরা মাপতে পারি। আর তাহলে আমার এইখানে যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস মাপা হয় ফার্মি ইউনিটে, ফার্মি এককে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো, স্থিতি বা গতি মাত্রই পরম, আপেক্ষিক। পরম বা আপেক্ষিক কোনোটি না। পরম মানে একদম ফিক্সড, আপেক্ষিক মানে একটা সাপেক্ষে অন্যটা চেঞ্জ হতে পারে, পরম বা আপেক্ষিক কোনোটি নয়। কোনটা হবে ভেবে নাও একবার। দেখো স্থিতি গতি কোনোটাই, আমি যেটাকে স্থিতিশীল ভাবছি সেটা আমার রেসপেক্টে স্থিতিশীল, অন্য কারোর রেসপেক্টে নাও হতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা যখন ট্রেনে করে কোথাও যাই তখন আমরা এগোতে থাকি এবং দূরে দাঁড়িয়ে থাকা গাছগুলো, কি মনে হয় আমাদের ভেতর থেকে দেখে মনে হয় আমরা দাঁড়িয়ে আছি, গাছগুলো ছুটে চলেছে, কিন্তু আদপে উল্টো। আবার কি আমাদের কি মনে হয় যে পৃথিবী দাঁড়িয়ে আছে, সূর্য এই পূর্ব দিকে উঠলো দিয়ে পশ্চিম দিকে অস্ত গেল, তার মানে সূর্য চলাফেরা করছে, আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আদপে আদপে সেটা না, আমরা ঘুরছি সূর্য চারিদিকে। আবার আমরা যখন জেনে গেলাম সায়েন্সটা যে সূর্য সূর্য ফিক্সড, তার অ্যারাউন্ডে পৃথিবী ঘুরছে, এটা যখন জেনে গেলাম তারপর তো আমরা এটাও জানতে পেরেছি যে সূর্যও ফিক্সড না, সূর্যও আবার কারো চারিদিকে ঘুরছে। তাহলে এইটা যখন জানতে, মানে কখনো আমরা ভাবছি এটা ফিক্সড, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে না সেটাও ফিক্সড না, সেটাও আবার অন্য কিছুর রেসপেক্টে গতিশীল। তাহলে স্থিতি বা গতি কখনোই আমি বলতে পারবো না এটা কনস্ট্যান্ট, এটা সব সময় আপেক্ষিক। আমি যেটাকে গতিশীল ভাববো অন্যজন সেটাকে স্থিতিশীল ভাবতে পারে। দুটো ট্রেন পাশাপাশি গেলে দেখবে আমরা তখনই আপেক্ষিক বেগের অঙ্ক করে থাকি, রিলেটিভ ভেলোসিটির অঙ্ক করে থাকি। তখনও দেখবে যদি একটা এদিকে যায় একটা এদিকে যায় একরকম ফিল হয়, দুটো যদি সেম দিকে সেম ডিরেকশনে যায় অন্যরকম ফিল হয়। এগুলোর পেছনেও কিন্তু আছে আপেক্ষিক গতি। তাহলে গতি কখনোই স্থির নয়, আপেক্ষিক। পরের প্রশ্ন বলেছে কোনটি কৌশিকতার দৃষ্টান্ত নয়, মানে ক্যাপিলারি ফোর্সের দৃষ্টান্ত নয়। প্রথম কথা কৌশিকতা কি সেটা একটু আমি এখানে লিখে দিয়েছি। কৌশিকতা মানে হচ্ছে পৃষ্ঠটানের প্রভাবে কোনো সংকীর্ণ পথে তরলের প্রবাহিত হওয়ার যে ক্ষমতা। কোনো একটা খুব সরু জায়গা আছে সেই দিক দিয়ে তরলের প্রবাহিত হওয়ার ক্ষমতা। এবার সেই সরু জায়গাটা এরকম লম্বাই হবে, আমি এঁকেছি বলে এমনটা নয়, সেটা যে কোনো রকম হতে পারে। তো এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। যেমন ধরো এক বাটি জল আছে, সেখানে যদি আমি এক টুকরো কাগজকে ভিজিয়ে রাখি, তাহলে কোনো রকম কোনো সাকশন ফোর্স নেই, কিছু নেই, জল অটোমেটিক কিন্তু কাগজটাকে ভেজাতে 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 উপর দিকে জলটা উঠবে। তাহলে এই যে, তার মানে কি জলের কাগজের যে অণুগুলো আছে সেই অণুগুলোর ফাঁক ফাঁক দিয়ে জলটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। এই যে ফোর্স, কেউ টানছে না, কেউ কোনো এখানে পাম্প নেই যে জলটা উপরের দিকে তুলছে, অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও জলটা উঠছে। এইটা হচ্ছে কৌশিক জল। দেখবে মাটির তলায় উদ্ভিদ যে জল নিচ্ছে সেখানেও কিন্তু কৌশিক ক্যাপিলারি ফোর্স কাজ করে। দুই হচ্ছে সিমেন্ট বা প্লাস্টারের জল শোষণ, দেয়ালে আমরা জল ছুড়ে দিই, সিমেন্টের দেয়ালে শুষে নেয়, মানে ভেতরের দিকে টেনে নেয়, মানে কি হচ্ছে এখানেও তাই ক্যাপিলারি ফোর্স কাজ করছে। বালির ভিতর দিয়ে জল চলে যায়। প্রদীপের সলতের সাহায্যে তেলের উত্থান, প্রদীপ জ্বালিয়ে আমরা সেখানে প্রদীপের
ভেতরে যে মানে গর্ত যেটা থাকে সেইখানে আমরা তেল দিই আর সলতেটাকে একটু বাইরের দিকে বাড়িয়ে রাখি, প্রদীপ জ্বলতে থাকে। তার মানে ওই তেলের ফ্লোটাই তো, তেলটা তো জ্বলবে, নাহলে তো ওই যে কাপড় বা যেটা তুলো যাই থাক সেটা তো একসময় জ্বলে নষ্ট হয়ে যাবে, ওটা কতক্ষণ জ্বলবে, কিন্তু তেলটাই ওকে জ্বলতে সাহায্য করছে। তাহলে এইগুলো সব হচ্ছে কৌশিকতার উদাহরণ। এবার আমাকে এখানে বলেছে দৃষ্টান্ত নয়, কোনটা দেখি? কঠিন তলের সংস্পর্শে তরল পৃষ্ঠ বক্র হয়ে যাওয়া, মানে সামনে যদি একটা কঠিন কিছু থাকে সেটার রেসপেক্টে তরল বক্র হয়ে যাওয়া। দেখো এই যে ধরো কাগজটা সামনে রাখা হয়েছিল এবং জলটা সেদিকে মানে সেদিকে যেতে চাইছিল আর কি। তো তার মানে কি তরল পৃষ্ঠ যেটা সেটা তার সোজা থাকছে না, যে কোনো পথে সেদিক দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তাহলে এটা ঠিক আছে। স্পঞ্জের জল শোষণ ক্ষমতা, এটাও তাই, স্পঞ্জে তো কোনো পাম্প লাগানো নেই কিন্তু জল শোষণ করছে, তাহলে এটাও ক্যাপিলারি ফোর্সের এক্সাম্পল। মাটির কলসির পৃষ্ঠদেশ ভিজে যাওয়া, আমরা মাটির কলসিতে জল রাখি, প্রচন্ড জল ঠান্ডা হয় কেন? কারণ কিছু জল সে মানে মাটির কলসির গায়ে খুব ছোট ছোট ছিদ্র থাকে যেটা দিয়ে জল বাষ্পীভূত হয়ে যায়, এবং সেই বাষ্পীভবনের সময় লিনতাপটা কলসি যে ভেতরের যে গরম সেখান থেকে বা ভেতরের যে তাপ সেটা থেকে শোষণ করে, ফলে কলসির জল খুব ঠান্ডা হয়। তো এই ব্যাপারটাও কিন্তু ক্যাপিলারি ফোর্সের দ্বারা হয়। পরে বলেছে জলে তেলে ছড়িয়ে পড়া, জলের তেলটা যে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু কোনো ক্যাপিলারি ফোর্স না, কারণ জল আর তেল দুটোই কিন্তু কোনোভাবে মিক্স হয় না। সুতরাং আমার উত্তর হবে এটা। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে যে ডেসিবেল কি? ডেসিবেল দেখবে এত ডেসিবেলের শব্দ অমুক টুসুক আমরা বলি, তাহলে সেটা আলোর তীব্রতার একক তো হতে পারে না, আলোর গতিবেগের এককও নয়। এবার আমার হাতে পড়ে রয়েছে দুটো অপশন, শব্দের তীব্রতার একক আর শব্দের গতিবেগের একক। শব্দের গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এসআইতে বললে। তাহলে আর একটাই অপশন পড়ে রইল তীব্রতা। আমরা বলি না যে এত ডেসিবেলের শব্দের বেশি হলে আমাদের কান পুরোপুরি বধির হয়ে যায়, 150 ডেসিবেলের শব্দের বেশি হলে পুরোপুরি বধির হয়ে যায়, 65 ডেসিবেলের ভেতরে হলে 65 ডেসিবেলের ওপরে হলে সেটাকে আমরা মানে পলিউশন সৃষ্টিকারী শব্দ বলে থাকি। তো এগুলো কি করি আমরা? তীব্রতাটাকে মেজার করি। পরের প্রশ্ন বলেছে দেখো যে 1 মিটার এবং 2 মিটার দৈর্ঘ্যের দুটি লোহার দণ্ডকে একই তাপমাত্রা দিলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কি হবে? এবার দেখে মনে হচ্ছে যে এটা একটা তো ম্যাথের অঙ্ক, তাই না? এটা একটা ম্যাথের অঙ্ক, কিন্তু সরি ম্যাথের অঙ্ক না, এটা একটা ফিজিক্সের ম্যাথ। তো সরি, তো কিন্তু এটা আদেও ফিজিক্সের ম্যাথ নয়। দেখো এই যে কোনো জিনিসের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে, লিখে দিয়েছি দেখো। কঠিন, যদি সেটা কঠিন হয়, বলে দিয়েছে দেখো দুটি লৌহ দণ্ড, তার মানে কঠিন জিনিস, তো সেই কঠিন জিনিসের দৈর্ঘ্য প্রসারণ পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। কি বলেছে দেখো 1 মিটার আর 2 মিটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা আলাদা আমি বুঝতে পারছি। মনে করো একটা এটা 1 মিটার, এটা মনে করো 2 মিটার, এইটার তাহলে লেন্থের উপর ডিপেন্ড করছে, মানে যার লেন্থ যত বেশি, এর লেন্থ যত বেশি, এটা মনে করো 2 এর লেন্থ, তাহলে এর যার লেন্থ যত বেশি সে তত বেশি তাপ শোষণ করবে, যার লেন্থ কম সে কম তাপ শোষণ করবে। আবার বলেছে একই তাপমাত্রা দেওয়া হচ্ছে, ধরে নিচ্ছি আমি একে 2 ক্যালোরি বা 2 সেন্টিমিটার সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, এখানেও 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়িয়ে, তাহলে দুজনের প্রসারণ সেমই হবে। মানে এল থাকলে এর ক্ষেত্রে যতটা সে প্রসারণ করবে ওর অনুপাতে, ধরো ও করেছে 0.5, তাহলে এ 2 এল এর অনুপাতেও ওর অনুপাতেও সেটাই করবে, মানে 1 করবে। তাহলে জিনিসটা কিসের উপর ডিপেন্ড করছে? জিনিসটা তার এখানে এই অঙ্কটার ক্ষেত্রে তাপমাত্রা সেম, দুজনকে সেম তাপমাত্রা দিয়েছে, তাহলে ওদের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে, কারণ দুজনের দৈর্ঘ্যটা আলাদা, তাহলে ওদের দৈর্ঘ্য অনুপাতেই বাড়বে। তাহলে উত্তর কি হয়ে যাবে? 1:2, মানে যেরকম দৈর্ঘ্য সেই অনুপাতেই দৈর্ঘ্যের প্রসারণ হবে। তাহলে এটা কোনো কিন্তু মানে ম্যাথ ভেবে করতে যাওয়ার কোনো দরকারই নেই, এমনিও সেটা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন বলেছে দেখো, হর্ষদৃষ্টি বা মায়োপিয়া যুক্ত চোখের ত্রুটির ক্ষেত্রে চোখের লেন্স প্রতিবিম্ব গঠন করে কোনখানে? রেটিনার সামনে, রেটিনার আর ফোকাসের মাঝখানে, রেটিনায় নাকি ফোকাস বিন্দুতে? দেখো মায়োপিয়া মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কোনো ব্যক্তি দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের জিনিস দেখতে পায়। মায়োপিয়া মানে দূরের জিনিস তার দেখতে অসুবিধা। এটা খুব কমন হচ্ছে মানে স্কুল গোয়িং যে বাচ্চা, তারা প্রায়শই বলে থাকে যে ম্যাডাম বোর্ড দেখতে পাচ্ছি না, কারণ বোর্ডটা আমাদের অনেকটা দূরে থাকে, তো সেই বোর্ডে লেখা তারা ক্লিয়ারলি দেখতে পায় না, এবং আমি ফার্স্ট বেঞ্চে বসবো, এই নিয়ে খুব মানে ঝগড়াঝাটি করে যে আমরা ফার্স্ট বেঞ্চে বসবো কারণ আমরা দেখতে পাচ্ছি না। তো এইরকম ক্ষেত্রে ওদের কি হয়, যার জন্য ওরা দেখতে পাচ্ছে না, কোনখানে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে? যেখানে রেটিনার সামনে কোনো জায়গায়, মনে করো এটা হচ্ছে, এটা চোখ, এইখানে তো ধরো এইখানে রেটিনাতে তৈরি হওয়ার কথা, তো এখানে তৈরি না হয়ে রেটিনার সামনে কোনো একটা জায়গায় হয়তো প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই কারণে দেখতে পাচ্ছে না। তাহলে তখন এদেরকে কি করতে হবে? এই ত্রুটি ঠিক করার জন্য ওদেরকে অবতল লেন্সে চশমা দিতে হবে, এবং এদের পাওয়ারটা হয়ে যাবে নেগেটিভ। চোখের যে পাওয়ার দেখবে বলে -2, -2.5, এই যে পাওয়ার গুলো বলে
তাহলে এই পাওয়ার দেখেই তুমি বুঝতে পারবে যে ওর চোখের সমস্যাটা কি, কাছের জিনিস দেখতে পায় না নাকি দূরের জিনিস দেখতে পায় না। তোমরা যারা ভিডিও দেখছো, যাদের চশমা আছে, তোমরাও একটু জিনিসটা ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। তো আরেকটা কি হয়, মায়োপিয়া ছাড়া আরেকটা যেটা হয় সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। এখানে কি হচ্ছে, কাছের জিনিস, এটা আবার জিনিস কেন লিখেছে বাবা, কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, ঠিক আছে। তো তার মানে এদের ক্ষেত্রে কি হয়, প্রতিবিম্বটা রেটিনার অনেক পেছনে তৈরি হয়, ঠিক আছে। এই যদি রেটিনা হয়, এইখানে না হয়তো, এইখানে প্রতিবিম্বটা তৈরি না হয়, হয়তো এরকম রেটিনার পেছনে কোনো একটা জায়গায় গিয়ে তৈরি হচ্ছে, তার ফলে কাছের জিনিস তারা দেখতে পারে না। এদেরকে কি দিতে হবে, উত্তল লেন্স দিতে হবে, উত্তল লেন্সের চশমা দিতে হবে, এবং পজিটিভ পাওয়ার হবে এদের চোখের, ঠিক আছে। বেশ, পরের প্রশ্নতে আসি। বলেছে যে উত্তল লেন্সে বস্তু এফ এবং 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্ব কোনখানে তৈরি হবে, ঠিক আছে। এই প্রশ্নটা আমার ঠিকই লেগেছে, প্রশ্নটা খুব সুন্দর, কিন্তু উত্তরগুলোর মধ্যে একটু গন্ডগোল আমি দেখতে পাচ্ছি। উত্তল লেন্সে বস্তু এফ আর 2f এর মধ্যে আছে উত্তল লেন্স। উত্তল লেন্সে সবসময় প্রতিবিম্ব তৈরি হবে বস্তু যেখানে আছে তার অপোজিটে, মানে বস্তু যেদিকে আছে তারপরে আছে লেন্স, লেন্সের অপোজিটে তৈরি হবে বস্তুর প্রতিবিম্ব। কিন্তু এবং সেটা তাহলে কি হবে, যে এই যে 2f এর বাইরে হবে। তাহলে এবার অপশন গুলো কিরকম দিয়েছে দেখো, আমার মনে হচ্ছে এটা প্রিন্টিং মিস্টেক। এনি হাউ, বস্তুর বিপরীত দিকের ফোকাসে, বস্তুর বিপরীত দিকেটা ঠিক আছে কিন্তু ফোকাসে হবে না। বস্তুর বিপরীত দিকে ঠিক আছে, এফ এর বাইরে হবে না, এটা হবে 2f এর বাইরে। আমার মনে হচ্ছে এখানে একটা 2 মিসিং আছে, 2f এর বাইরে, যেহেতু এফ আর 2f এর মধ্যে আছে, তাহলে 2f এর বাইরে গিয়ে তৈরি হবে। বস্তুর দিকে, 2f এর বাইরে, বস্তুর দিকে তো প্রতিবিম্ব তৈরি হয় না, বস্তুর দিকে পরেরটা হবে না। তাহলে এটা যদি আমি 2f করে দিই, তাহলে আমার এই উত্তরটা সঠিক হবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিয়েছি বস্তুটা কিরকম হবে, এফ আর 2f এর মাঝখানে বস্তু থাকলে কোথায়, উত্তল লেন্সে। আমি কিন্তু উত্তল লেন্সের ব্যাপারে বলছি, তখন বস্তুটা সৎ হবে, অবশিষ্ট হবে এবং বিবর্ধিত হবে, অরিজিনাল বস্তু থেকে আকারে অনেকটা বড় হবে। এবং বস্তুর বিপরীত দিকে, অর্থাৎ এই যদি আমার, এখানে আমার যদি বস্তু থাকে, এই যদি আমার লেন্স হয়, বস্তুর কিন্তু বিপরীত দিকে তৈরি হবে, অর্থাৎ এই দিকে একটা বিশাল বড় এরকম, কারণ সৎ, অবশিষ্ট, অবশিষ্ট মানে উল্টানো, বিবর্ধিত মানে অনেক বড়, এইখানে তৈরি হবে। তাহলে বস্তুর দিকে হচ্ছে না, বস্তুর দিকে কখন হবে, অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, বস্তু যে পাশে প্রতিবিম্ব সেই পাশে গঠিত হবে, এটা একটু মাথায় রাখবে। অবতল লেন্সে একই দিকে বস্তু, ইমেজ দুটো একই দিকে, উত্তল লেন্সে বস্তু যেদিকে তার অপোজিটে প্রতিবিম্ব। ক্লিয়ার? পরের প্রশ্ন, 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কতটা কৃতকার্য হবে আমাকে বলতে হবে। তো কৃতকার্যের ফর্মুলাটা আমরা মনে রাখলেই তো হবে, এটা আমাদের ইলেকট্রিক চলতড়িৎ যেটা, সেই চ্যাপ্টারের একটা অঙ্ক। কৃতকার্য W = বিভব প্রভেদ ইনটু আধান, ঠিক আছে। তো আধান, বিভব প্রভেদ সব দেওয়া আছে, কি দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, আধান দেওয়া আছে। তাহলে দুটো গুণ করে দিলে, 12 × 2 গুণ করে দিলে 24 জুল কাজ হবে, অর্থাৎ অপশন সি। ভীষণ সোজা প্রশ্ন। দেখো এরকম সোজা অঙ্ক দিলে কিন্তু মানে তোমরা জানবে যে তোমাদের অনেক সুবিধা, তাই না। একদম সোজা অঙ্ক, মানে এখানে তোমাকে ভাবতেও হবে না, মুখে মুখে তুমি 12 × 2 করে 24 করে দেবে। যেহেতু আমি তোমাদেরকে করে দেখাচ্ছি বা এক্সপ্লেনেশন সহ দিচ্ছি, সেজন্য তোমাদের করে দিচ্ছি। নাহলে পরীক্ষায় এটা তোমরা কি পেন ধরতে হবে বলো, 12 × 2 গুণ করে অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের ক্যাটাগরি 1 এর সমস্ত প্রশ্ন শেষ হয়ে গেল, ক্যাটাগরি 2 শুরু হবে। এত অবধি যদি নেট খরচা করে, সময় খরচা করে ভিডিওটা দেখছো, তার মানে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে। তাহলে দেখো, কমেন্ট করে দাও আর লাইকও করে দাও, আর চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইবটাও করে রাখো। কারণ শুধু তো এই এক্সাম অবধি নয়, এক্সামের পরেও অনেক কিছু তোমাদের কোয়ারিজ থাকবে, এক্সামের পরেও অনেক ভিডিও আসবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, কিভাবে রেজিস্ট্রেশন হবে, কলেজে কি কি নিয়ে যেতে হবে, কলেজ কি কোনটা কোনটা সিলেক্ট করবে, কোন কলেজ ভালো, কোন কলেজ অ্যাভারেজ, এগুলো নিয়েও কিন্তু অনেক ভিডিও অলরেডি বানানো আছে। এবং যেহেতু প্রতি বছরই কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, সুতরাং সেই চেঞ্জগুলো নিয়েও ভিডিও এবছরেও আসবে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পারলে বন্ধুদের সাথেও শেয়ার করে রেখো, নোটিফিকেশন অন করে রেখো, তাহলে সবার আগে জানতে পারবে। ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো মেইনলি কিন্তু একটু ব্রড থাকে, যেখানে আমাকে একটু বেশি পড়তে হয়, আর সেখানেই স্টুডেন্টদের মনে হয় থাক পড়বো না, এত পড়া যায় নাকি, চারটে কার অপশন, সে আবার এত বড় বড় লেখা, পড়বো না। কারণ জেনে রাখবে, যেখানে অপশন বেশি বড়, সেটা তোমাকে ভাবার কাজটা অনেক কমিয়ে দিচ্ছে। অপশন বড় মানে তোমাকে কম ভাবতে হচ্ছে, বেশিরভাগটা দেওয়া আছে, তাই না। প্রশ্ন বলেছে দেখো, যে কোনো কণার বেগ না থাকলে ত্বরণ থাকতে পারে না। দ্বিতীয় বলেছে কোনো কণার বেগ না থাকলেও ত্বরণ থাকতে পারে। তৃতীয় বলেছে ত্বরণ শূন্য হলে কোনো কণার বেগ থাকতে পারে না। আর ডি বলেছে ত্বরণ শূন্য হলেও কোনো কণার বেগ থাকতে পারে। তো ব্যাপারগুলো কি হচ্ছে, ত্বরণ বেগ, ত্বরণ বেগ, এটা আগে আমরা বেগ মানে কি সেটা একটু জেনে নিই, আর ত্বরণ মানে কি সেটা একটু যদি জেনে নিই, তাহলেই তো হলো। মনে করো একটা বিন্দু এ আর এই একটা বিন্দু বি, কোনো একটা গাড়ি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, এ বিন্দু থেকে বি বিন্দু ডিস্টেন্স হচ্ছে 10 মিটার এবং ওর যেতে টাইম লেগেছে 5 সেকেন্ড। তাহলে আমি ভেলোসিটি, বেগ কি বার করবো, 10/5 মানে ভেলোসিটি 2 মিটার/সেকেন্ড। তাহলে ভেলোসিটি মানে হচ্ছে সরণ, কতটা সে ডিস্টেন্স কভার করলো, বাই টাইম, সরণ বাই সময়, সেটা আমার বেগ, অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তু স্থান পরিবর্তন কতটা হলো সেটা। আর বেগ মানে কি, সরি এটা তো বেগ হলো। ত্বরণ মানে কি, ত্বরণ মানে মনে করো ওই আমার দুটো বিন্দু, এখানে যখন বস্তুটা ছিল, এ বিন্দুতে যখন বস্তুটা ছিল তখন তার বেগ ছিল 15 মিটার/সেকেন্ড, বি বিন্দুতে গেছে হয়ে গেছে 5 মিটার/সেকেন্ড, যেতে টাইম লেগেছে কত, 2 মিটার, 2 সেকেন্ড।
2 সেকেন্ড। তাহলে ত্বরণ বা অ্যাক্সিলারেশন আমরা কি করে বার করব? বেগের যে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স মানে কত? 15 মাইনাস 5 বাই টাইম, তাহলে 10/2 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ত্বরণ আর বেগ মানে কি বুঝলাম? বেগ মানে সরণ বাই টাইম, আর ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস দেখো কি বলেছে, কোনো কণার বেগ না থাকলে ত্বরণ থাকতে পারে না। কোনো কণার ধরো বেগ নেই, তাহলে বলেছে ত্বরণ থাকবে না, তাই না? তো বেগ যদি না থাকে ত্বরণ থাকতে পারবে না। এখানে দুটো কথা আমি লিখে দিয়েছি, একবার দেখে নাও। বলেছে কোনো মুহূর্তে বস্তুর বেগ 0 হলেও ত্বরণ থাকতে পারে। কোনো বস্তু বেগ কিছু নেই কিন্তু তার ত্বরণ থাকে, এখানে বলেছে থাকতে পারে না, তাহলে এটা ভুল। এবার কি করে এটা, সেটাও আমি বলবো, সেটাও আমি বুঝিয়ে বলবো। দেখো, দ্বিতীয়টা বলেছে কোনো কণার বেগ না থাকলেও ত্বরণ থাকতে পারে। এবার এটা কি করে সেটা আমি বোঝাবো। তাহলে এটা আমার সঠিক উত্তর। বেগ নেই কিন্তু ত্বরণ আছে, কি করে? আচ্ছা, ত্বরণ মানে অভিকর্ষজ ত্বরণ তো হয়, ত্বরণ মানে শুধু ত্বরণ হয়, এই ত্বরণ হয় কি অভিকর্ষজ ত্বরণ তো হয়। আচ্ছা, এখানে মনে করো এই যে 15 মিটার, আর এখানে বেগ নেই, এখানে 0, 5 মিটারটাকে আমি 0 করে দিলাম, এখানে তো কোনো বেগ নেই কণাটার, তাহলে 15 মাইনাস 0 তো আমি করতে পারবো, যেটা আমার ত্বরণ কিছু আসবে। তাহলে আমার বেগটাকে আমি 0 করে দিলেও ত্বরণ আমার থাকবে কিছু একটা, ঠিক আছে? তাহলে ত্বরণ আমার কিন্তু থাকবে যদি বেগ নাও থাকে। পরেরটা বলেছে দেখো, ত্বরণ 0 হলে কণার বেগ থাকতে পারে না। ত্বরণ 0 হলে কণার বেগ থাকতে পারে না। আর লাস্টেরটা উল্টো বলেছে, ত্বরণ 0 হলেও কোনো কণার বেগ থাকতে পারে। এই দ্বিতীয় পয়েন্টটা একবার পড়ো। বলেছে কোনো বস্তু যদি সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে তার কোনো ত্বরণ থাকবে না। মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুতে যখন যাচ্ছিল তখনও ওর 5 মিটার পার সেকেন্ড স্পিড ছিল, এই বিন্দুতে যখন গেছে তখনও ওর 5 মিটার পার সেকেন্ডই স্পিড আছে, অর্থাৎ সমবেগে চলছে। তাহলে এখানে ত্বরণ কত বেরোবে? 5 মাইনাস 5, আর মনে করো এখানে টাইম লেগেছে 1 সেকেন্ড বাই 1, তাহলে 0/1 মানে 0। তাহলে দেখো বেগ তো আছে, 5 মিটার বেগ তো আছে, কিন্তু ত্বরণ আমার 0 হয়ে গেল। কিন্তু এই অপশনটা বলেছে ত্বরণ 0 হলে বেগ থাকতে পারে না, কিন্তু বেগ তো আছে, তার মানে এই অপশনটাও ভুল। তাহলে এই অপশনটা আমার কারেক্ট হলো, ত্বরণ 0 হলেও বেগ থাকতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হলো? নেক্সট প্রশ্ন যাব, তার আগে এটা একটু মুছে দেবো। প্রশ্ন বলেছে দেখো, এল আকৃতির কোন বস্তুর ভর কেন্দ্র কোনখানে থাকবে? এল আকৃতির বস্তু কি বার করতে হবে? ভর কেন্দ্র। ভর কেন্দ্র মানেটা কি সেটা একবার দেখে নি। ভর কেন্দ্র ইংলিশ হচ্ছে সেন্টার অফ মাস। এইদিকে বস্তুর এমন একটি কাল্পনিক বিন্দু যেখানে বস্তুটি সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়। ঠিক আছে, তো সেটা আমার কোনো চোখে দেখা যাবে না। এবার এই ভর কেন্দ্র বিভিন্ন বস্তুর বিভিন্ন জায়গায় হতে পারে, ডিপেন্ড করছে বস্তুটার আকার আকৃতি কিরকম, বস্তুটার ভর কতটা সেটার উপর। তো এল আকৃতির যদি বস্তু হয় তাহলে এর ভরকেন্দ্র এর বাইরে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে দণ্ডের বাইরে হবে। আচ্ছা, এবার ভাবতে পারো যে এটা তো ক্যাটাগরি 2 এর প্রশ্ন, কিন্তু এটার একটাই উত্তর হবে, বেশি হবে না, কারণ ভরকেন্দ্র একটাই হবে, দুটো তিনটে হবে না, তো এটা অপশন সি হবে। এবার এখানে কিছু মানে দিয়ে দিয়েছে ইনফরমেশন যেখানে ভরকেন্দ্র কোথায় হয়। দেখো, রিং বা একটা কোনো 3D গোল জাতীয় জিনিস, সেটার ক্ষেত্রে ওর ভরকেন্দ্র হবে ওর মাঝখানে, ঠিক একদম সেন্টার, যেটা গোল যদি আমি বৃত্ত ভাবি তার যেটা সেন্টার, সেখানে আমাদের হাতের যে রিং সেটার ভরকেন্দ্র কোথায়? সেন্টারে। নদী পার হওয়ার সময় যাত্রীদের দাঁড়াতে দেওয়া হয় না, কেন? যাত্রীরা যদি দাঁড়িয়ে পড়ে তাহলে নৌকাটা কিন্তু স্টেবিলিটি হারিয়ে ফেলবে, নৌকাটা উল্টে যাবে, সেই কারণে। এবং দেখবে বেশিরভাগ নৌকাতে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেটা হয়তো সে দাঁড়িয়ে এদিক থেকে ওদিকে যেতে গেছে, সেই সময় নৌকা টালবাটাল হয়ে পড়ে গেছে। তো এই জন্য নদী পার যখন হতে হবে তখন সব যাত্রীদের বসেই পার হতে হবে, দাঁড়ানো কিন্তু উচিত নয়। নেক্সট দেখো, উঁচু যে ল্যাম্পপোস্ট গুলো হয় সেটার গোড়াটি বেশ চওড়া করা হয়, কেন? কারণ ল্যাম্পপোস্টের গোড়াটা যদি চওড়া হয় তাহলে ল্যাম্পপোস্টটা উল্টে পড়বে না। ঠিক আছে, লাস্ট, পাহাড়ে ওঠার সময় আমরা সামনে ঝুঁকে, আমরা যে একজন হিউম্যান বিং, আমাদের বডিতেও কিন্তু একটা ভরকেন্দ্র আছে যেটা আমাদের নাভি বলে থাকে, ওই জায়গাটায় পেটের মধ্যে আমাদের ভরকেন্দ্র থাকে। তো পাহাড়ে ওঠার সময় আমরা সামনে ঝুঁকে যাই তখন কিন্তু আমাদের ভরকেন্দ্রটা একটু পেছনের দিকে চলে যায়, আর যখন নামি তখন একটু পেছনের দিকে হেলে যায়। না হলে ঠিক সেই সময় কিন্তু আমাদের ভরকেন্দ্রে একটু চেঞ্জ ঘটে, না হলে আমরা নামতে উঠতে পারবো না। পাহাড়ে ওঠা বলো, সিঁড়ি দিয়ে ওঠা নামা বলো, এগুলো সবগুলোর ক্ষেত্রেই এই ব্যাপারটা কিন্তু ঘটে, ভরকেন্দ্রটা চেঞ্জ হয়। পরের প্রশ্নে আসি, সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। পাস্কালের সূত্র শুধুমাত্র আবদ্ধ তরলের ক্ষেত্রেই প্রযোজ্য, পাস্কালের সূত্র যে কোনো ধরনের তরলের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, সবগুলোই পাস্কালের সূত্র নিয়ে আছে, তাহলে আমি আগে একটু পাস্কালের সূত্রটা পড়ে নিই, দেন আমি অপশনগুলো আবার আসবো। পাস্কালের ল কি বলছে, যে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর চাপ প্রয়োগ করলে সেই চাপ ওই পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। কি বললাম না, আমার মনে করো একটা আবদ্ধ পাত্র রয়েছে, তার ভেতরে আমি কোনো লিকুইডও রাখতে পারি বা আমি তার ভিতরে কোনো গ্যাসও রাখতে পারি। এবার আমি যদি একটা দিকে চাপ প্রয়োগ করি বা এইদিকে কোনো একটা দিকে আমি যদি চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপটা ভিতরের দেওয়ালে সমস্ত দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এমন নয় যে চাপ প্রয়োগ করলে এখানে একটু চাপ বেশি হলো এদিকে চাপ কম হলো, এরকম না, সব দিকে সমানভাবে চাপটা ছড়িয়ে পড়বে এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। ঠিক আছে, এবার আমি অপশনগুলো পড়ি।
পাস্কালের সূত্র শুধুমাত্র আবদ্ধ তরলের ক্ষেত্রেই প্রযোজ্য, অবশ্যই তাই। খোলা পাত্রে এটা হবে না। আবদ্ধ পাত্র, আবদ্ধ স্থানে যে তরল আছে বা গ্যাস আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শুধু তরল না, গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে কিন্তু আবদ্ধটার কথা বলছি, বা তরল ছাড়াও গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। দ্বিতীয় বলেছে পাস্কালের সূত্র যে কোনো ধরনের তরলের ক্ষেত্রেই প্রযোজ্য। পাস্কালের সূত্র সব হয়, মানে অয়েল এখানেও হয়, ঠিক আছে। পাস্কালের সূত্র অনুযায়ী আবদ্ধ তরলে সর্বত্র চাপ সমান। একটু আগেই বললাম যে চাপটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, তাহলে সর্বত্র চাপ সমান, এটাও ঠিক। আর পাস্কালের সূত্র অনুযায়ী আবদ্ধ তরলে সর্বত্র বল সমান। চাপ সমান কিন্তু বল সমান নয়, তাহলে এটা ঠিক নয়। অপশন ডিটা কিন্তু আমার হলো না, এবিসি হলো। নেক্সট প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোন নির্দেশকের বিভিন্ন দ্রবণে প্রদর্শিত বর্ণ সঠিক। আমাকে সঠিক জানতে চেয়েছে, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু ভুল থাকবে এখানে। লিটমাস আম্লিক দ্রবণে লাল, ঠিক আছে। ক্ষারীয় দ্রবণে নীল, ঠিক আছে। দ্বিতীয় বলেছে ফেনলফথ্যালিন আম্লিক দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি। গোলাপি নয়, ফেনলফথ্যালিন ক্ষার দ্রবণে দেখো লালচে বেগুনি। এবার লালচে বেগুনি আর গোলাপি তো অনেকটাই আলাদা, তাই না? আমি ঠিক এটা বুঝতে পারছি না, লালচে বেগুনি গোলাপি দুটো কিন্তু আমার আমার রেসপেক্টে আলাদাই হয়। তো সেই জন্য আমি এটাকে ভুলই বলছি, ঠিক আছে। আমি এটা আমার ক্ষেত্রে ভুল বলছি। তাহলে সঠিক 1 নম্বরটা তো একদম সঠিক হলো, আমি কিছু ভুল দেখতে পাইনি। পরেরটা বলেছে মিথাইল অরেঞ্জ আম্লিক দ্রবণে গোলাপি আর লাল দ্রবণে হলুদ। হ্যাঁ, এটাও ঠিক আছে, হলুদই হয়। আর ফেনলফথ্যালিন প্রশম দ্রবণে কমলা, একদমই নয়। ফেনলফথ্যালিন প্রশম দ্রবণে বর্ণহীন, কোনো বর্ণ থাকে না। আর বাকিগুলো একটু দেখে নাও। লিটমাস, এখানে লিটমাসে দুটো দেওয়া আছে, আম্লিকে দেওয়া আছে, ক্ষারে দেওয়া আছে, আর প্রশম দ্রবণে লিখে দিয়েছি বেগুনি হয়, ঠিক আছে। আচ্ছা, মিথাইল অরেঞ্জ আলাদা, মিথাইল রেড আলাদা। আমি এখানে অ্যারো দিয়ে লিখেছি এই জন্য, কারণ তারা দুজনেই প্রশম দ্রবণে কমলা রং। মিথাইল অরেঞ্জও প্রশম দ্রবণে কমলা রং হয়, আর মিথাইল রেডেরও প্রশম দ্রবণে কমলা রং হয়, ঠিক আছে। তাহলে আমার এইটা ভুল হলো, তাহলে এ আর সি আমার সঠিক উত্তর হলো, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট প্রশ্নতে চলে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগছে বলেই দেখছো। ভালো না লাগলে নিশ্চয়ই দেখতে না, বা উপকার না হলে নিশ্চয়ই দেখতে না। যদি ভালো মনে হচ্ছে তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও। অনেকজন দেখো লাইক করে মাত্র 5-10টা, তো একটু দিয়ে দাও লাইক, তাহলে আমার লাইক ভাল লাগে আমার একটু, আর কিছু না। আচ্ছা, কিরচফের প্রথম সূত্রটি নিম্নলিখিত কোনটির প্রতিফলন? কিরচফ ল বা কিরচফও বলা হয়, কিরচফ ল কিসের সূত্র সেটা একবার একটু এখানে দেখে নিই, তারপর আমি অপশনগুলো আসছি। তড়িৎ বর্তনী, মানে এটাও কিন্তু আমার মানে তড়িৎ রিলেটেড একটা ল। তড়িৎ বর্তনীর যে কোনো জংশনে প্রবেশ করা তড়িৎ ও বর্তনী থেকে বেরিয়ে যাওয়া মোট তড়িতের পরিমাণ সমান। অর্থাৎ মনে করো এইটা একটা জাংশন, এইখানে আই তড়িৎ প্রবেশ করছে। আই তড়িৎ যদি প্রবেশ করে, তাহলে এদিকেও ধরো এখান দিয়েও আই তড়িৎ গেছে, এদিক থেকেও আই তড়িৎ গেছে। তাহলে যখন ঢুকেছে তখন আই তড়িৎ যদি ঢুকেছে, তাহলে যখন বেরোচ্ছে তখন সেখান থেকে আই তড়িৎই বেরোবে। অর্থাৎ ঢুকেছে যার পরিমাণ ঢুকেছে সেটার পরিমাণ বেরোনোর পরিমাণের সঙ্গে সবসময় সমান হবে। মানে আগত কারেন্ট ইজিক্যাল টু নির্গত কারেন্ট, এটা সবসময় সমান হবে। এবার আমি অপশনে আসি। প্রবাহ ঘনত্ব ভেক্টরের সংরক্ষণ, না এটা নয়। প্রবাহের ঘনত্বর এখানে কোনো ব্যাপার আসছে না। দ্বিতীয় হচ্ছে আধানের সংরক্ষণ। দেখো তড়িৎ গেছে মানে কিছু আধানের ফ্লো তো হয়েছে, তাহলে আধানের পরিমাণটা সমান ছিল বলেই যেটা ঢুকেছে সেটাই বেরিয়েছে। যদি কোথাও আধান একটু হলেও কমতো বাড়তো বা ফ্ল্যাকচুয়েট হতো, তাহলে এখানে দেখতাম যে আই হলো না, আই থেকে কিছু কম হলো, কি যাই হোক কিছু হলো। তাহলে আধানের সংরক্ষণ হয়েছে, তাই জন্যই সমান সমান যেটা ঢুকেছে সেটাই বেরিয়েছে, তাহলে এটা কারেক্ট। থার্ড হচ্ছে আহিত কণাটি ভরবেগ নিয়ে সংযোগ স্থলের দিকে এগোয় এবং সেটি অপরিবর্তিত থাকে যখন কণাটি সংযোগস্থল থেকে নির্গত হয়। ঠিকই তাই, কিছু একটা তো যখন কণাটা একটা প্রবেশ করেছিল, কণা মানে সেখানে প্রোটন হোক ইলেকট্রন হোক, যেটা প্রবেশ করেছিল সেটা কিছু একটা ভরবেগ নিয়ে প্রবেশ করেছিল এবং সেটা অপরিবর্তিত অবস্থাতেই বাইরে বেরিয়েছে। পরিবর্তিত হলে তো আর আমি এটা বলবো না, মানে এই সূত্রটাই তাহলে আসতো না। পরিবর্তন হয় না বলেই এই সূত্র, তাহলে এটা কারেক্ট। লাস্ট অপশন বলেছে সংযোগস্থলে কোনো আধান সঞ্চিত হয় না। সংযোগস্থলে মানে এদের, ধরো আমি বলছি এটা যদি কোনো জাংশন হতো, তো কোনো আধান ওখানে জমে রয়ে যায় না, যেটুকু ফ্লো হচ্ছে মানে গোটাটাই যেটুকু ঢুকছে পুরোটাই ফ্লো হয়ে বেরিয়ে চলে যায়। তাহলে তো এটা ঠিকই আছে, সংযোগস্থলে আধানের কোথাও কোনো মানে কোনো জায়গাতেই আধানের কোনো সঞ্চয় হয় না, যেটুকু ঢোকে সেটুকু বেরিয়ে যায়, তাহলে এটা কারেক্ট। তো দেখো টোটাল আমরা সম্পূর্ণ প্রশ্ন ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 করে ফেললাম। যাদের এর পরেও কোনো ডাউট থাকলো তারা কমেন্ট সেকশনে জানিও। আর সেটার পরেও যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জানিও। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি সুবিধা হয় তাহলে আমাকে জানিও, আমি চ্যানেল সিরিজটা কন্টিনিউ করবো এভাবেই। আর না হলে যেরকম আগে ভিডিও দিতাম কোশ্চেন এবং উত্তর ওরকম ভাবে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, আমার খাটনি কমবে আর কিছু না। তো ভিডিও কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন সবকিছু অন করে রেখো। আর হ্যাঁ, এই পাশের লেখাগুলো কিন্তু আসবে না, আমি ভিডিওটা দিতে মানে পিডিএফটা দিতে পারবো, কিন্তু এই পাশের লেখাগুলো কিন্তু আসবে না। আমি এটা অফ করলে এটা ডিলিট হয়ে যাবে সব, ঠিক আছে। সুতরাং তোমরা এটা লিখে নাও, যাদের মনে হচ্ছে। আমার জন্য পড়াতে পড়াতে বলছিলাম যে এটা তোমরা লিখে নাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে রেখো। টাটা।